হাই এভরিওয়ান, এটা হচ্ছে মির্জা সায়ানমুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা 60। উপন্যাস মির্জা সায়ানমুগ্ধ, লেখনীতে জান্নাতুল ফিরদাউস মিথিলা। কোনো কথা না বাড়িয়ে সোজাসুজি গল্পে আসা যাক। শক্ত ঢোক গিলতেই চোখ দুটো আলতো করে বুঝে এসেছে রুর মানবে। রিভলভারের সরু ছিদ্রে প্রবেশ করছে তার রুক্ষ তর্জনী। ধীরে ধীরে বাঁক দিচ্ছে আঙুলের নরম হাড়। নির্দয় মানবের হৃদস্পন্দনের গতি হয়েছে জোরালো। শুট এই হলো বলে, আর অমনি একখানা নরম তুলতুলে হাত এসে আচরাক আঁকড়ে ধরল রুর মানবের রুক্ষ হাত। তৎক্ষণাৎ থমকায় মুগ্ধ। ট্রিগারের সরু ছিদ্র হাতের আঙুলখানা তার সরে গেল মুহূর্তেই। বলিষ্ঠ দেহখানা খানিক স্থির হতেই যুবকের কর্ণঘুরে ভেসে এলো সপ্তদশীর উচ্চাটান ভরা কণ্ঠর। আরে, এ কী করছেন আপনি? মাথার পাশে বন্দুক ঠেকিয়ে রেখেছেন কেন? সপ্তদশীর এহেন হুটহাট ভরকানো কণ্ঠে আলগোছে অক্ষিপুটের পর্দা সরালো মুগ্ধ। দাউ দাউ করে জ্বলতে থাকা অনলে এক পশলা বৃষ্টি নামার ন্যায়। মুহূর্তেই স্থবির হলো তার সকল ভঙ্গুরতা। কাঁধ দুটো ভর করলো একরাশ বাধ্যতা। যুবক কেমন বাধ্য বালকের ন্যায় তক্ষুনি নিজের মাথার পাশ থেকে বন্দুকখানা নামিয়ে এনে আলগোছে রাখলো মেঝেতে। অতঃপর মুখাভাবে একরাশ তুষ্টি নিয়ে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতে খানিক ঝটকা খেল নির্দয় মাফিয়া বিস্ট। সম্মুখে উদ্বেগ নিয়ে বসে আছে সপ্তদশী। তার অর্ধ উন্মুক্ত নারিকায় যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে রুরমানবের। মাখনের ন্যায় মসৃণ বদনে কেবল আটসাট হয়ে আটকে আছে একখানা কালো রঙের অন্তর্বাস। হুটহাট ঘুম ভেঙে উঠে বসায় তার গায়ের এক পাশ উন্মুক্ত, সেখান হতেই সরে গিয়েছে ব্ল্যাঙ্কেটের আবরণ। অথচ বোকা মানবের সেদিকে থোড়াই খেয়াল আছে? সে তো উদ্বিগ্ন। চোখ দুটোতে একরাশ চিন্তার ছাপ ফুটিয়ে কপাল কুঁচকে চেয়ে আছে মানবের পানে। এদিকে নির্দয় মাফিয়া বেশ থমকেছে। নিজ বেহায় চোখ দুটোকে বড্ড টানা হেঁচড়া করছে যুবক, সরাতে চাইছে অন্যত্র। অথচ কাণ্ড দেখো, বেহায়া চোখ দুটো যেন আজ বড্ড অবাধ্য। সে স্পষ্ট টের পাচ্ছে তার কণ্ঠায় খরা নেমেছে। জিভখানা এক্ষুনি বেরিয়ে এসে অধর ভেজাতে চাইছে। তবে রুর মানবের বিচক্ষণ মস্তিষ্ক তা মানতে নারাজ। সে উল্টো মস্তিষ্কের প্রতিটি নিউরনের অনুরণ তুলেছে। চোখ নামা শালা বেলাজ, ওকে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? লজ্জা নেই তোর? ছি! তক্ষুনি ধ্যানের ডোরে আকস্মিক চিড় ধরল রুর মানবের। সম্বিত ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে পাষণ্ডের ন্যায় নিজের অমন বেহায়াপনাটুকু ধামাচাপা দিয়ে বসলেন অন্তরের এক কোণে। অতঃপর বিরক্তিতে কপাল গুছিয়ে তক্ষুনি ঘাড় নামিয়ে আনলেন মাফিয়া মনস্টার। মুখাবয়বে জুড়ে এতক্ষণের হিমশীতল ভাবস্রোতটুকু মুহূর্তেই হাওয়ায় উড়িয়ে দিয়ে সেটাই এবার ভর করালেন এক আকাশসম বিরক্তির ঝাঁজ। তৃতীয় বিরক্ততায় চোখ দুটো খিচে দাঁত কিরমির করতে করতে ঝাঁঝালো গলায় আওড়ালো, হোয়াট দ্য ফাক ইউ ডুইং বান্দি মেয়ে? মুখ ছাড়া অন্য কিছু দেখাতে বলেছি কে তোকে? উফ, এক্ষুনি গা ঢাক, নির্লজ্জ মেয়ে ছেলে। বোকার ন্যায় হতবিহ্বলতায় ডুব দিল মাহি। ত্রন্দার রেশ এখনও পুরোপুরি কাটেনি তাই তো নড়বড়ে মস্তিষ্ক তৎক্ষণাৎ ধরতে পারেনি রুর মানবে আওড়ানো বাক্যের গভীরতার্থ। সে কেমন ঘুম ঘুম চোখে আনমনে ঘাড় নামিয়ে তাকালো নিজের পানে। আর অমনি এক দফা ঝটকা খেলো বেচারি। হতবুদ্ধির ন্যায় বিস্ফারিত দৃষ্টিতে বদন পানে তাকিয়ে রইল কেবল। তবে পর মুহূর্তে মস্তিষ্ক সজাগ হতেই মেয়েটা কেমন চেঁচিয়ে উঠল ঘর কাঁপিয়ে। তড়িঘড়ি করে দুহাত গায়ের ওপর ব্ল্যাঙ্কেটটা মুড়ি দিয়ে সে কেমন কাঁপতে লাগলো বেশ। কাঁপতে কাঁপতে আচানক কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো ফুপানোর শব্দ। মুগ্ধ শুনল। ভ্রুক্ষেপহীন কায়দায় চোয়াল ফুটিয়ে বসে রইল চুপচাপ। অথচ বোকা মানবী মনে তখন অজানা ঝড়ের আবির্ভাব ঘটেছে। বোকা মন অবচেতন কায়দায় বলছে, আমার গায়ে কাপড় নেই কেন? আর আর লোকটা আমাকে ঘরে এভাবে বসে আছে কেন? সে আমার ঘুমের ফায়দা লুটে উল্টোপাল্টা কিছু করেনি তো? ভাবনাটিকু শেষ হবার পূর্বে ফোপানো বাড়ল মাহির। গায়ের সঙ্গে ব্ল্যাঙ্কেটটা আর একটু শক্ত করে জড়িয়ে রেখে ভীষণ ঘৃণায় আওড়ালো, জানোয়ার লোক, আপনি এত খারাপ! আমার আমার ঘুমের সুযোগ নিয়ে শেষে কিনা। কথাটুকু গলার কাছে এসে আটকে গেল মাহির। বুকটা ধরে গেল অজানা ব্যথায়। রুরমানব কথাটা শুনেছে বেশ। মুখাভাবে এক আকাশসম রাগ নিয়ে দাঁত পিষছে। মাথা ভর্তি অজস্র অনলের দহনে হাতের মুঠোয় চেপে রাখা রিভলভারটা গাটা বোধহয় এক্ষুনি দুমড়ে মুচড়ে ফেলবে সে। এরই মধ্যে বোকা মানবী করে বসল আরেক কাণ্ড। রাগে দুঃখে হিতাহিত জ্ঞান হারিয়ে বিছানার ওপর থেকে তক্ষুনি একখানা বালিশ হাতে নিয়ে ছুঁড়ে দিল মুগ্ধের গায়ের ওপর। বেচারা নির্জীব তুলতুলে বালিশটা আচমকা গিয়ে চোট খেল দ্য স্যাদো মনস্টারের ঘাড় বরাবর। ঝড় আসার পূর্বে যেমন এক মুহূর্তের জন্য প্রস্তুতি হয় চারপাশ, ঠিক তেমনই স্তম্ভিত হলো কক্ষের অভ্যন্তরীণ পরিবেশ। মেয়েটা বড্ড বোকা। রাগের মাথায় কী করছে না করছে সেদিকে পাত্তা না দিয়ে সে উল্টো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, এক্ষুনি বের হন আমার ঘর থেকে, ব্লাড বিস্ট! কাপুরুষের মতো একটা ঘুমন্ত মেয়ের সুযোগ নিয়ে। ব্যাস এইটুকু যেন যথেষ্ট ছিল দ্য গ্রেট রুজি কিংয়ের গায়ে আগুন চালিয়ে দেবার জন্য। বাক্যটুকু সম্পূর্ণ হবার পূর্বেই হিংস্র বাঘের ন্যায় তক্ষুনি সপ্তদশীর ওপর ঝাঁপিয়ে পড়ে রুর মানব। শক্তবক্ত ডান হাতের রক্ষ আগ্রাসী থাপায় মেয়েটার চোয়ালটা শক্ত করে চেপে ধরে।
অন্য হাতে বন্দুকখানা তাক করলো মাহির ললাট বরাবর। এহেন অতর্কিত আক্রমণে ভড়কায় মাহি, ছলকে ওঠে তার হৃৎপিণ্ড। সুদর্শনের রাগের তোরে লাল হয়ে যাওয়া মুখ, শক্ত চলে থরথর কম্পন, দাঁতের সনে দাঁত এর রুক্ষ ঘর্ষণে উৎপন্ন হওয়া কটমট শব্দ, সবটা পূর্ণরূপে অবলোকন হওয়া মাত্রই অলক্ষ্যে ঢোক গিলল মাহি। বজ্রকণ্ঠে ধমক শোনার জন্য নিজেকে প্রস্তুত করার পূর্বেই তার কর্ণঘরে ভেসে এলো মাফিয়া বিস্টের হিংস্র গর্জন। যত গালি দেবার দে, আই ডোন্ট কেয়ার, বাট চরিত্র নিয়ে কথা বলতে এলে একদম জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো জানোয়ারের বাচ্চা। সবাইকে নিজের জানোয়ার বাপের মতো মনে করেছিস? বাবার ওপর কথা উঠতেই তেলে বেগুনে জ্বলে উঠল মাহি। সপ্তদশীর ক্ষুদ্র বদনখানি হুট করেই নেমে এলো এক আকাশসম শক্তি। সে কেমন এক ঝটকায় রুড়মানবের হাতখানা সরিয়ে দিল নিজের চোয়াল থেকে। নয়ন দুটোই ক্ষুব্ধতা লেপ্টে কঠিন গলায় বলে ওঠে, খবরদার কথায় কথায় আমার আব্বুকে গালমন্দ করবেন না। সে আর যাই হোক আপনার মতো বিস্ট না। তক্ষুনি কপালের চামড়ায় আরও কখানা ভাঁজ দৃশ্যমান হলো মুগ্ধের। রাগের পারদ তরতর করে বেড়ে গেল বহুগুণ। সে এবার আচমকা আঁকড়ে ধরল মাহির সুকোমল রাজহংসীর ন্যায় সুদর্শন কণ্ঠনালী। অতঃপর এক ঝটকায় মেয়েটার ক্ষুদ্র মুখখানা নিজের মুখের বড্ড কাছে এগিয়ে এনে হিসিয়ে শুধালো, ওহ রিয়েলি বান্দির মেয়ে, কতটুকু চিনিস তুই তোর বাপকে? তোর জন্মের আগে থেকে তোর বাপের সব নারী নক্ষত্র আমার জানা। তোর বাপ একটা ব্লাডি বাস্টার্ড, একটা রেপিস্ট জানোয়ারের বাচ্চাটা। কতটুকু কর্ণগহরে পৌঁছাতেই থমকালো মাহি, থমকালো তার ক্ষুদ্র দৃষ্টি। আনমনে কমে গেল দৈহিক মোচড়। মায়াবী হরিণী চোখ দুটোর কোটরে জমল এক সমুদ্র নোনা জল। কেউ বুঝি মাত্রই মেয়েটাকে ছুঁড়ে ফেললো হতবাকতার সাগরে। সে জানতো নির্দয় মাফিয়া মনসার থেকে উঠিয়ে এনেছে শত্রুতার বশে। সে জানতো বৃষ্টির শত্রুতা তার বাবার সঙ্গে। তবে কি সেই শত্রুতা, তা সে এখনো অজানা সপ্তদশীর। মুগ্ধের এহেন কপটহীন বাক্যে অন্তরে ঝড় বইছে মাহির। মানবের বক্ষেও হাতের মুঠোয় কণ্ঠনালী আটকে থাকা সত্ত্বেও সে কেমন থেমে থেমে ভঙ্গুর কণ্ঠে আওড়ালো, না, আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। আমার আব্বু খারাপ না, আপনি মিথ্যে বলছেন। মানবের চোখ দুটোতে পরিবর্তন নামেনি, না কমেছে ঘৃণার ছাপ। মেয়েটার ছলছলে চোখ দুটোতে অনড় দৃষ্টি ফেলে সে কেমন কটমট কণ্ঠে আওড়ালো, তোর বাপ যদি ভালোই হতো তাহলে তুই এখানে কি করছিস? ফের কেঁপে উঠল মাহির ক্ষুদ্র বদন। যুবকের অনদৃষ্টে নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে সে। আশ্চর্য, রুড় মানবের চোখ দুটো আজ অত স্পষ্ট কেন ঠেকছে তার নিকট? কেন মনে হচ্ছে নির্দয় মাফিয়া বৃষ্টির চোখ দুটো আজ একই কথা বলছে? কেন মন বলছে বৃষ্টির কথায় কপটতা নেই? মাহি আর সাধ দিতে কুলোলো না লোকটার চোখের পানে তাকিয়ে থাকতে। সে তড়িগড়ি করে নজর লুকোলো, কম্পিত কণ্ঠে পাল্টা উত্তরে বলল, বিশ্বাস করি না আমি আপনাকে, বিশ্বাস করি না আপনার কোনো কথা। আমার আব্বু খারাপ নয়। ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটল সুদর্শনের। মেয়েটার পানে নিষ্পলক দৃষ্টি বজায় রেখে তাচ্ছিল্যের ভঙ্গিতে এক ঝটকায় ছেড়ে দিল মেয়েটার কণ্ঠনালী। অতঃপর নিজ উদ্যোগে মধ্যকার দূরত্ব বাড়িয়ে অনীহা মিশ্রিত কণ্ঠে বলল, রক্ত তো তোর রক্ত কথাই বলবে। শত হলেও সাপের ওরসে কোনোদিন ভালো মানুষ জন্মায় না। সপ্তদশীর সর্বাঙ্গে ঝঙ্কার তুলল কথাটা। হতবম্বতায় ডুবিয়ে দিয়ে গেল তাকে। রুড়মানব ঘর ছেড়েছে, অথচ মেয়েটাকে দেখো সে কেমন দ্বিধাদ্বন্দ্বে জড়িয়েছে। মন বলছে রুড়মানবের মুখনিঃসৃত প্রতিটি বাক্য সত্যি, অথচ মস্তিষ্ক বলছে আব্বু ভুল নয়। এ যেন এক মহা পরীক্ষা মেয়েটার জন্য। এবার কাকে বিশ্বাস করবে সে? বিপ বিপ বিপ। বিটরেটের মনিটরের পর্দায় স্পষ্ট নামছে হৃৎস্পন্দনের হার। শীততাপ নিয়ন্ত্রিত কেবিনের নির্জীব বিছানাটায় শুয়ে আছেন মধ্যবয়স্ক তাই ফ্যাশন। তার উন্মুক্ত পক্ষে আটকে আছে বেশ কিছু তারীয় সংযোগ। ডান হাতে পড়ে আছে ক্যানোলা, মুখে অক্সিজেনের মাস্ক। তরতাজা মধ্যবয়সী মানুষটা ধীরে ধীরে বড্ড দুর্বল হচ্ছে। মুখাবয়বে পড়েছে বয়সের ছাপ। চোখ দুটো দেবে গিয়েছে ভেতরে, কুঁচকে গিয়েছে চামড়া। মানুষটার নিস্তেজ বদনে ধীরে ধীরে নড়চড় হচ্ছে। শরীরে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধে প্রবেশ করায় মস্তিষ্ক ডুবেছে নিশ্চলতায়। ধীরে ধীরে চোখ দুটোর ওপর থেকে ভারী পর্দা যুগল সরে যেতেই তার ঝাপটা দৃষ্টিযুগল আচমকা গিয়ে আটকালো সম্মুখে। কে যেন একটা দাঁড়িয়ে আছে, মুখাবয়ব স্পষ্ট নয় তার। ঘোরে ডুবে থাকা তাই ফ্যাশন মাস্কের আড়ালে আচরাক মুচকি হাসল। নিবু নিবু চোখে তাকিয়ে থেকে অস্পষ্ট আওড়ালো, মাহি। সম্মুখে দাঁড়িয়ে থাকা সফেদ রঙা এক অ্যাপ্রন পরিহিত শ্যাম সুদর্শন কি আদৌ শুনল কথাটা? সে উল্টো বিচলিত হলো চাচুর নড়চড় দেখে। তখনই এগিয়ে এসে আলতো করে আঁকড়ে ধরল চাচার ক্যানোলা পড়া হাতখানা। অতঃপর ভারী কণ্ঠে শুধালো, চাচু
আর ইউ লিসিং মি? মোটা মোটা দুটো বাক্য কর্ণে পৌঁছালো তাইফ হাসানের। তা বুঝে উঠতে সক্ষম নন তিনি। মানুষটা কেমন দুর্বল কণ্ঠে আবারও বলল, মাহি। কান পেতে দাঁড়িয়ে আছে রৌদ্র। এবার সঙ্গে সঙ্গে শুনতে পেল চাচ্চুর মুখ নিঃসৃত বাক্য। তক্ষুনি সুদর্শনের বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস। মনে মনে নিজেকে অপরাধী সাব্যস্ত করে আওড়ালো, আম সরি চাচ্চু, আমার তখন সত্যি উচিত হয়নি তোমাকে এই বিষয়ে কথা বলতে জোর করা। কথাটা মনে মনে আওড়ালেও বাইরে থেকে মুখখানায় আধার চেপেছে রৌদ্রের। বুক ফুলিয়ে লম্বা এক নিঃশ্বাস টেনে সে কেমন আলগোছে হাত এনে রাখলো চাচ্চুর মাথার ওপর। ধীরে ধীরে সেতে আদুরে পরশ বুলিয়ে ভরাট কণ্ঠে শুধালো, একটু রেস্ট নাও চাচ্চু, এই মুহূর্তে তোমার রেস্ট নেওয়া ভীষণ দরকার। শুনলেন তাইফা সাহেব। নিবু নিবু চোখে একদৃষ্টে তাকিয়ে রইলেন রৌদ্রের পানে। ফ্যাকাশে অধর যুগল তীর তীর করে কাঁপছে তার, যেন চাইছে কিছু একটা বলতে। ওদিকে রৌদ্র ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। গলায় স্টেথোস্কোপখানা আলতো করে ঝুলিয়ে নিয়ে পা বাড়িয়েছে দরজার পানে। অথচ তাহিফ হাসান কেমন আশভরা দৃষ্টে তাকিয়ে রইলেন ছেলেটার চলে যাওয়ার পথে। তার দুর্বল কণ্ঠ ফুঁড়ে কথা না বেরোলেও সে মনে মনে শুধাচ্ছে, ক্ষমা করে দিস রোদ, অর্ধেক সদ্য মিথ্যের চাইতেও বড় ভয়ানক। কলকাতা, রায় জমিদার বাড়ি। পুরনো আমলের একখানা বিশাল পালঙের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে পরিহিত কাপড় চোপড়। পালঙ্কের এক কোণে দাঁড় ঘেঁষে দাঁড়িয়ে আছেন হিমাংশু রায়। একখানা বড়সড় ব্যাগে একযোগে ভরে যাচ্ছেন নিজ পরিহিত কাপড় চোপড়। মানুষটা বড় অস্থিরতায় কাঁপছে তার সর্বাঙ্গ। এরই মধ্যে ঘরের দুয়ারে এসে দাঁড়ালেন কর্তাগিন্নি। স্বামীকে অমন ব্যাগপত্র গোছাতে দেখে খানিক সন্দিগ্ধ হলেন তিনি। তক্ষণে কুঞ্চিত দৃষ্টি ঘরে প্রবেশ করে গমগমে গলায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, কী করছো তুমি এসব? হঠাৎ ব্যাগ গোছাচ্ছ যে? কোথাও নেমন্তন্ন পেয়েছো নাকি? তৎক্ষণাৎ জবাব দিলেন না হিমাংশু রায়। নিজ কাজে মহাব্যস্ত থেকে গম্ভীর কণ্ঠে শুধালেন, ওহ, বিরক্ত করো না তো সুদীপা, কাজ করছি দেখছো না, পারলে হাতে হাতে সাহায্য করবে তা না। সহসা জিভে দাঁত কাটলেন কর্তাগিন্নি। তড়িঘড়ি করে স্বামীর হাত থেকে ব্যাগখানা নিজ হাতে নিয়ে কাপড়গুলো গোছাতে লাগলেন দক্ষ হাতে। খানিকক্ষণ পর চুপ থেকে ফের শুধালেন, বললেন না যে? এত তোড়জোড় চালিয়ে কোথায় যাওয়া হচ্ছে? হিমাংশু রায় 2 কদম হেঁটে গিয়ে দাঁড়ালেন দেয়ালে ঝুলন্ত বিশাল এক আয়নার সম্মুখে। ব্যগ্র গাত্রোত্থানে নিজেকে নিয়োজিত করে আচমকা আওড়ালেন, রাশিয়া যাব। কথাটা কর্ণগহ্বর পৌঁছানো মাত্রই ঘরে কোথাও বিকট বজ্রপাত হলো যেন। সেই বজ্রপাতে কম্পিত হলো সুদীপা রায়। মানুষটা এক প্রকার বিভ্রম নিয়ে তাকালেন স্বামীর পানে। কম্পিত স্বরে আওড়ালেন, কি বললে? রাশিয়া যাবে? আবারও এই অন্ধকার জগতে পা রাখছো তুমি? গলা ধরে এসেছে সুদীপা রায়ের। তা বোধ হয় আজ পেলেন হিমাংশু রায়। মধ্যবয়স্ক গম্ভীর পুরুষ ধীরে ধীরে কদম বাড়িয়ে এগিয়ে এলেন স্ত্রীর পানে। বুক ফুলিয়ে লম্বা এক নিঃশ্বাস টেনে স্ত্রীর কাঁধে আলতো করে হাত রেখে হিমশীতল কণ্ঠে আওড়ালেন, এবার আমার যাওয়ার কারণ ভিন্ন সুদীপা। এবার আমি যাচ্ছি মেয়ের সুখ কিনতে। তক্ষুনি বিভ্রান্তিতে জড়ালেন কর্তাগিন্নি। ঘাটটা সামান্য উঁচিয়ে সরু দৃষ্টিতে তাকালেন স্বামী পানে। তার এহেন জিজ্ঞাসু দৃষ্টি দেখে মৃদু হাসলেন হিমাংশু রায়। আলতো করে স্ত্রীর কাঁধ চাপড়ে মোটা কণ্ঠে শুধালেন, মেয়ের সুখ বলে কথা দিচ্ছি, এবার আর খালি হাত ফিরব না। সদ্য শাওয়ার নিয়ে বেরোলো সপ্তদশী, মাথার ওপর পেঁচিয়ে রাখা একখানা তোয়ালে। তার ফর্সার মুখশ্রীতে বড্ড ফ্যাকাশে প্রলেপ ছড়ানো। নরম তুলতুলে অধৈর্য বলে বেহাল দশা বোধহয় ক্রমশই বাড়ছে। আগে একটুখানি ফোলা থাকলেও সময় যত পেরোচ্ছে ততই যেন ফোলাভাব বাড়ছে ভীষণ। তোর দুটো এখন যেন বালিশে পরিণত হচ্ছে। মাহি কেমন উদাস মুখে এসে দাঁড়ালো মেকআপ ভ্যানিটির সামনে। 2 হাতে মাথার সিক্ত চুলগুলো মুছতে মুছতে মুগ্ধের উদ্দেশ্যে ভীষণ রাগ নিয়ে বিড়বিড় করে আওড়ালো, রাক্ষস একটা, বজ্জাত বেহায়া লোক। কাকে বকছো বেবি গার্ল? কথার মাঝে হুট করে অপরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ভড়কে যায় মাহি। তক্ষুনি হকচক গিয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় শব্দের উৎসে পানে। আর অমনি তার দৃষ্টিকে আটকালো এক অদ্ভুত সাজে সজ্জিত মানুষের ওপর। গায়ে পুরুষদের মতো শার্ট প্যান্ট পরুয়া মানব, তবে সাজ দিয়েছে মেয়েলি। গালে ডলছে এক খাবলা গোলাপির রং। ঠোঁট দুটো সে কি নৈসর্গিক সৌন্দর্যের প্রতীকটার। লাল টকটকে রঙে ঠোঁট দুটো যেন সাক্ষাৎ ফুটন্ত গোলাপের পাপড়ি। চোখ দুটোর আইল্যাসে লাগিয়েছে কৃত্রিম পাপড়ি। ব্লন্ড চুলগুলো তার বব কাট দেয়া। দুয়ারের দাঁড় ঘেঁষে দাঁড়িয়েও আছে মেয়েলি ভঙ্গিতে। মাহি বিভ্রান্তিতে ডুবল। লোকটা আদৌ ছেলে মানুষ তো? এদিকে তার অমন ভাবনার মাঝে অপরিচিত পা বাড়ে সম্মুখে। আওয়াজ তুলে বলে, কি ভাবছো বেবি গার্ল? দোনমনো করতে থাকা মাহি মানুষটাকে এগোতে দেখে খানিক পিছিয়ে গেল 2 কদম। আমতা আমতা করে শুধালো, মানে আপনি?
অপরিচিত একগাল হাসল। মেয়েলি ভঙ্গিতে দুহাত এনে আলগোছে ঢেকে দিল নিজের অধৈর্যকর। রুয়েসয়ে জবাবে বলল, আমি ক্লারা, এই পুরো পেন্ট হাউস জুড়ে বসত করে একমাত্র মেয়ে। উপ সরি, এখন তো আমি আর একা নেই, তুমিও আছো আমার সঙ্গে। অভ্যন্তরে হোঁচট খেল মাহি। দ্বিধায় জড়িত দৃষ্টি লোকটাকে পরখ করলে আপাদমস্তক। একে দেখতে কোনো দিক দিয়ে মেয়ে মনে হচ্ছে, কণ্ঠ তো পুরুষালী, তবে ভাব ধরেছে মেয়েরই। অন্তর্মুখী মানবী চট করে বুঝে নিল ইনি বোধহয় তৃতীয় লিঙ্গের, নতুবা এমনটা করার কথা নয়। মাহি সৌজন্যবোধে মৃদু হাসল। মনের কোণে আটকে থাকা সংখ্যাগুলো খানিক সাইডে রেখে মোলায়েম কণ্ঠে আওড়ালো, নাইস টু মিট ইউ মিস ক্লারা। গাল ভরে চমৎকার হাসল ক্লারা। তক্ষুনি এগিয়ে এসে চট করে এক হাঁটু গেড়ে বসল মেয়েটার সম্মুখে। তার এহেন হুটহাট কাণ্ডে ভরকায় মাহি। হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইল কেবল। ক্লারা কুর্নিশ জানাচ্ছে তাকে। আদুরে ভঙ্গিতে এক হাতে মেয়েটার পানে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, লেট মি ওয়েলকাম ইউ রোজদিস সিগনোরা। কপাল গোছায় মাহি। অবধির ছাপ ফুটল তার মুখাভাবে। ক্লারা এসব কি বলছে তাকে? রোজদিস সিগনোরা মানে? মনের করে উত্থাপিত হওয়া প্রশ্নটুকু জীবের ডগা এসে পৌঁছানোর পূর্বেই থমকে গেল মাহি। যেই শূন্য ক্লারার আবেদনী বাক্য, গিভ মি ইউর হ্যান্ড মনস্টার সিগনোরা। আমাকে অত্যন্ত একটু বাধিত হতে দিন। এবারেও অবধের ন্যায় বাড়িয়ে দিল নিজ বাঁ হাত। অমনি হাতটা আলতো করে মুঠোয় তুলল ক্লারা। মেয়েটার মসৃণ হাতের উল্টো পৃষ্ঠে তৎক্ষণাৎ আলতো করে নিজ দু চোখ ছুঁয়ে পরক্ষণে সেটাই ঠোঁট ছুঁয়ে দিল আলগোছে। তার এহেন উদ্ভট কর্মে হাঁসফাঁস করছে মাহি। ছাড়াতে চাচ্ছে নিজ হাতটা, তবে ক্লারা কেমন ধীরে ধীরে জোর বাড়াচ্ছে হাতে। আচমকা তীক্ষ্ণ দৃষ্টি মাহির পানে দৃষ্টি নিক্ষেপ করে রহস্যময় বাঁকা কণ্ঠে শুধালো, ওয়েলকাম টু ইউর ড্যাডিজ হোম সিগনোরা। আশা করি টক্সিক ড্যাডির সংস্পর্শে এখন থেকে তোমার প্রতিটি মুহূর্ত বড্ড থ্রিলিং কাটবে। হোপ ইউ উইল এনজয় ইট সিগনোরা। সংশয় ডুবল মাহি। ক্লারা অর্ধেক বলছে ইংরেজি বাক্য আর অর্ধেক বলছে রাশিয়ান। মেয়েটা এবার রাশিয়ান ভাষায় অপটু, তাই তো অবধের ন্যায় চেয়ে আছে শুধু। এদিকে ক্লারা ততক্ষণে ছেড়ে দিয়েছে মাহির হাত। মেঝে থেকে উঠে এসে চুপচাপ গিয়ে বসল বিছানার এক পাশে। অতঃপর চোখ মুখে এক অদ্ভুত আকর্ষণ জমিয়ে লজ্জিত কণ্ঠে শুধালো, তুমি কত লাকি সিগনোরা জানো? কালকে থেকে তোমার প্রতি আমার বড্ড হিংসে হচ্ছে। আই মিন, উফ, ইউর ড্যাডিস বডি, দ্যাটস সো ফাকিং হট না? কী করে সামলাচ্ছ সিগনোরা? আগাগোড়া কিছুই ঘটে ঢুকলো না মাহির। সে কেবল হাঁ করে তাকিয়ে রইল ক্লারার পানে। ক্লারা থামছে না। কেমন উদ্ভট শরীরী ভঙ্গিমা দেখিয়ে চোখ বুজে ঠোঁট কামড়াচ্ছে নিচে। অস্পষ্ট বলছে, হোলি ফাক, রোজিস বডি, হি ইজ সো হ্যান্ডসাম। মনস্টারের বডি দেখলেই না আমার কেমন যেন নেশা ধরে যায় জানো। ইচ্ছে হয় তোকে কামড়ে খেয়ে ফেলি। লাইক সে যখন জিম করে বের হয়, উফ গড, ইন দ্যাট টাইম তার বডি মুভমেন্ট, তার মাসেলস, গস, দ্যাটস সো সেক্সি। অ্যান্ড তার ব্যাকে ফুটে ওঠা বাটারফ্লাইজ দেখেছিলে সিগনোরা? দ্যাটস সো হট না? মুখ টিপে হাসছে মাই। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় মুখের সামনে হাত উঠিয়ে রেখেছে মানবী। ক্লারা থামতেই সে কেমন সন্ধিহান গলায় বলে ওঠে, ক্লারা, আমার জানা মতে মনসারের দিকে চোখ তুলে তাকানো নিষিদ্ধ, রাইট? আতকে ওঠে ক্লারা। তক্ষণ সতর্ক দৃষ্টি বুলিয়ে নিজে ন্যায় দরজার ওপারে। পরপরই মাহি পানে করুণ দৃষ্টি নিক্ষেপ করে মিনমিন স্বরে বলে, প্লিজ এ কথা কাউকে বলো না সিগনোরা, না হলে মনসার আমার গর্দা নিবে। বাট আমি কি করব বলো? রুজদি ইজ ড্যাম হট অ্যান্ড সেক্সি। আই ক্যান কন্ট্রোল মাইসেলফ। তাকে দেখলে ইচ্ছে করে তাকে খুব কাছে পেতে। উফ, কি ধরনের কথাবার্তা! এটা কোনো কথা হইল? এবারে হাসি আটকে রাখতে পারল না মাহি। ক্লারার কথার মাঝেই সে কেমন খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে কল্পনায় ক্লারা এবং মনস্টারকে পাশাপাশি দাঁড় করালো অসভ্য মেয়ে। আর অমনি বাড়ল তার হাসির শব্দ। হাসতে হাসতে গড়াগড়ি খাবার জোগাড় হয়েছে মেয়েটার। ক্লারা কেমন বোকার ন্যায় তাকিয়ে আছে। খানিকক্ষণ চুপ থেকে আচানক ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, তুমি হাসছো কেন সিগনোরা? হাসি এখনও চলমান মাহির। মুখ তুলে যেই না কিছু বলতে যাবে অমনি কক্ষের দোরগোড়ায় এসে দাঁড়ালেন একজন সশস্ত্র গার্ড। লোকটা এসে নতমুখে কুর্নিশ জ্বালালেন। ভরাট কণ্ঠে বলে উঠলেন, হ্যালো সিগনোরা, হোলা সিগনোরা, মনস্টার ইজ কলিং ইউ। তক্ষুনি হাসিটা গলার কাছে আটকে গেল মাহির। বুকটা মুচড়ে উঠল অজানা কারণে। সে কেমন হতমত কণ্ঠে পরক্ষণে জিজ্ঞেস করলো, কেন? উত্তর নেই গার্ডসের মুখে। বোধহয় এর চেয়ে বেশি কথা বলতে গেলে গর্দান যাবে তার। মাহি দোটানায় পড়লো যেন। ঠায় দাঁড়িয়ে থেকে হাত কচলাচ্ছে
কচলাতে ক্লারা সতর্ক কণ্ঠে বলে ওঠে, তাড়াতাড়ি যাও শিগ্নোরা, মনসার একটা কথা রিপিট করতে পছন্দ করে না। বিশাল এক শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ, এ যেন ব্যাডমিন্টন কোর্ট। নবাবী সাজে সজ্জিত কামরার চারপাশে নান্দনিকতার ছোঁয়া, যেন যে কেউ এক দেখায় বলতে বাধ্য হবে রুচি আছে। সম্পূর্ণ ট্রান্সপারেন্ট কাচের তৈরি বিধায় মাথার ওপর আরেক আকাশটা সুস্পষ্ট। পায়ের তলায় যেন ভাসমান মেঘ, আশেপাশে মেঘেরা উড়াউড়ি করছে। পা টিপে টিপে ঘরে প্রবেশ করলো মাহি। দুরু দুরু করে কাঁপছে তার বুক। এক কদম এগোলে দু কদম পিছতে হচ্ছে ভয়ে। লোকটা আবার কি উদ্দেশ্যে ডাকলো তাকে কে জানে। মেয়েটা কেমন ঢোক গিলছে বারংবার। কক্ষে খানিক উকি দিয়ে দুটো কদম এগোতে হঠাৎ পেছনের স্লাইডিং দরজাটা সাঁ করে আটকে গেল, আর অমনি আটকে উঠল বেচারি। তৎক্ষণাৎ পিছিয়ে এসে দরজা খুলতে গেলে কক্ষ থেকে ভেসে আসে রূঢ় মানবের ভারী কণ্ঠ, কাম ইনসাইড সিগনোরা। শুকনো ফাঁকা ঢোক গিলল মাহি। পা দুটো যেন আটকে গিয়েছে তার, থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। মেয়েটা এভাবেই এগোচ্ছে। ভয় ভয় বেশ কিছুটা পথ এগোতেই হুট করে তার দৃষ্টি আটকালো অদূরের বিশাল এক গোলাকার ঝুলন্ত বেডের পানে, যেথায় উদাম গায়ে উবু হয়ে শুয়ে আছে মাফিয়া বেস্ট। ভরকায় মাহি। অভ্যন্তরীণ ভয়ডরে কাবু রেখে আমতামতা স্বরে বলে, কেন রেখেছেন? তৎক্ষণাৎ জবাব আসেনি মুগ্ধের কাছ থেকে। উল্টো বাহাত্তরের সামনে উঁচিয়ে যুবক দুগ আঙুলের ইশারায় নিঃশব্দে মেয়েটাকে কাছে রাখলো। মাহি পড়ল বিপাকে। ঘরের দরজা আটকে গিয়েছে। এই মুহূর্তে লোকটার কথা না শোনা মানে নিজ পায়ে কুড়ুল মারা। তাই তো ভয়াল সপ্তদশী কাঁপা কাঁপা কদমে এগুলো। বিছানার দ্বার ঘেঁষে এসে দাঁড়াতেই যুবক রাজধারী কণ্ঠে আদেশ ছুড়ল, কাছে আয়। কপাল কুচকায় মাহি। ভয়ডর ভুলে খানিকক্ষণ বিরক্ত হলো মেয়েটা। নীরবে পা বাড়িয়ে এগিয়ে এসে দাঁড়ালো যুবকের হাঁটুর কাছে। এতেও বুঝি হলো না মুগ্ধে। বালিশে মুখ গুজে রেখে মানব ফের ধমককে গলায় পড়ল, পায়ে ঠাড়া পড়েছে তোর? কাছে আসতে বলছি না? আর কত কাছে আসবো? যতটা কাছে এলে আমার নিঃশ্বাসের প্রতিটা শব্দ তুই শুনতে সক্ষম হবে ঠিক ততটা। ভরকয় মাহি। গাল বাঁকায় পরক্ষণে। বিরক্তির মেজাজে বলেই বসে, আমার বয়েই গেছে আপনার নিঃশ্বাস শুনতে। যুবক কি হাসলো। নরম তুলতুলে বালিশের কোলে মুখ গুজে অমন নীরবের ঠোঁট কামড়ে চমৎকার হাসছে কে তবে? হাসি তো নয়, এ যেন মুক্তি জড়ানো জলপ্রপাত। তবে সে অলক্ষ্যে হাসির স্থায়িত্ব বেশিক্ষণ রইল না। মুহূর্ত ব্যয় রূঢ়মানব ফিরলেন নিজ অবতারণে। তক্ষুনি বালিশের নিচ হাতরে একখানা ছোট্ট কাচের শিশি বের করে এগিয়ে দিল মেয়েটার পানে। ঝাঁঝিয়ে আওড়ালো, কাম ক্লোজার অ্যান্ড ম্যাসাজ মাই বডি। মাথায় বুঝে আকাশ ভেঙে পড়ল মাহির। চোখ দুটো হলো বিস্ফারিত। মেয়েটা কেমন তেজ দেখিয়ে তৎক্ষণাৎ বলে উঠল, অসম্ভব, অসম্ভব, আমি পারবো না এসব করতে। ফাইন, তাহলে আমি তোর বডি ম্যাসাজ করে দিব। কাম হটি, লেটস ডু সামথিং হটার। আদকে ওঠে মাহি। সহসা যুবকের এহেন প্রস্তাব নাকচ করে দিয়ে বলে, না না না, আমি করছি। বাঁকা হাসল মুক্ত। তক্ষুনি নিজ পাহাড় সম বলিষ্ঠ দেহখানা চিৎ করে এলিয়ে দিল বিছানায়। মেয়েটাকে আরেকটু নাস্তানাবুদ করতে এক হাতে আলগোছে নাভিকমল থেকে আরেকটু নিচে নামিয়ে দিল ট্রাউজারের অংশটা। তা দেখে মুখ কোঁচকায় মাহি। অজান্তেই বিরক্ত হয়ে মুখ ফুসকে বলে ওঠে, এতটা না নামিয়ে একেবারেই খুলে ফেলুন, যত্তসব। তরাক চোখ খুলল মুগ্ধ। মুখাভাবে একরাশ দুষ্টুমি লেপটে ঠোঁটের কোণে ফোটালো বাঁকা হাসির ড্রেস। পরপরই ইচ্ছে করে ট্রাউজারের আগাটা আরেকটু নামাতে ভাবলেশহীন ভঙ্গিতে বলল, ওহ রিয়েলি, ইউ ওয়ানা বি ওয়াইল্ড? দাঁড়া, আমি আবার খোলাখুলি থাকতে বেশি প্রেফার করি। তুই যেহেতু বললি। মুখ ফসকে বলে বসা কথাটার পরিপ্রেক্ষিতে এমন কিছু ঘটবে তার জন্য ধারণার বাইরে ছিল মাহির। মেয়েটা তৎক্ষণাৎ দুহাতে চোখ ঢেকে দিল নিচে। লজ্জিত কণ্ঠে আওড়ালো, একটু তো লজ্জা করুন নির্লজ্জ লোক। নির্লজ্জদের আবার কিসের লজ্জা? এহেন জবাবে মৌন মাহি। খানিকক্ষণ স্থির হতে যাবে তার আগে পাতলা কোমর বরাবর অনুভূত হলো এক হ্যাঁচকাটার। এহেন অতর্কিত আক্রমণে তাল সামলাতে না পেরে মেয়েটা কেমন হুমড়ি খেয়ে পড়ল মুগ্ধের উন্মুক্ত লোমহীন পেটানো বক্ষ ভাঁজে। ঘটনার আকস্মিকতায় হকচকানোর সময় অবধি পায়নি বেচারি। তবে মুখ বরাবর যুবকের উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়াগুলো স্পষ্ট অনুভব করছে সে। নাকের সরু ছিদ্র দিয়ে ঢুকছে পুরুষালী দেহের সঙ্গে পারফিউমের মিলেমিশে তৈরি হওয়া এক অদ্ভুত সুঘ্রাণ। তার কাপত্রয়ী চোখ দুটো নিজের পর্দা সরালো রয়েছে, আর অমনি দ্বারা আটকালো যুবকের বাদামি চোখ দুটোর অথর সমুদ্রে। মুহূর্তেই থমকায় সে, হারায় এক মুহূর্তের জন্য সপ্তদশের শুষ্ক গৌরবনা মুখ, যার মায়ায় থমকেছে রূঢ়মানব। মেয়েটার মুখের ওপর এসে আছড়ে পড়া চুলগুলো নিজ উদ্যোগে আলতো করে কানের পিঠে গুজে দিচ্ছে নির্দয় মাফিয়া বিস্ট। অচানক অতি হিমশীতল কণ্ঠে শুধালো, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি জানিস? তাদের মানবিকতা। যার মনে যত বেশি মায়া সে তত বেশি দুর্বল।
সপ্তর্ষি আজ কি হলো কে জানে। সে আজ বিরক্ত হলো না, উল্টো এক অদ্ভুত ভঙ্গিতে বিচক্ষণতার সঙ্গে জবাবে বলল, আর সে মানবিকতা কারোর মধ্যে না থাকলে সে নিঃসন্দেহে হিংস্র পশু, ঠিক যেমনটা আপনি। মাফিয়া বেশ অবাক হয়নি, কেবল মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার চোখের পানে। আবেগে প্রশ্ন ছুড়ল, আমি হিংস্র পশু নন কি? মাহি আজ বড় বুদ্ধিমতী। তার এহেন পাল্টা প্রশ্নে থমকায়নি রূঢ়মানব। সে উল্টো অদ্ভুত শান্ত কণ্ঠে শুধালো, হয়তো, তবে হিংস্র পশুদের কি হৃদয় থাকে? থাকে বই কি, না থাকলে সে জীব থোড়াই হতো। কপালে চামড়ার শিথিলতা বাড়ল মুগ্ধের। অজানা কারণে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে আমারও কি হৃদয় আছে? মাহির আজ কি হয়েছে? সে কেমন মৃদু হেসে আলতো করে হাত ছড়ালো রূঢ় মানবের বুকের বাঁ পাশে। অতঃপর মুগ্ধের চোখ দুটোতে গভীরভাবে ডুব দিয়ে আওড়ালো, হয়তো, তবে সে হৃদয়ে কংক্রিট জমেছে, প্রতিশোধ আর হিংস্রতার কংক্রিট। আজকের এপিসোডে এতটাই রাখলাম। খুব শীঘ্রই আর একটা এপিসোড নিয়ে তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।